বাড়ির নিমন্ত্রণ পত্র। না, সেরকম কোনো ব্যাপার না। তুমি আমাদের জন্য কত কিছু করেছো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? শালিনী বেশ গুছিয়ে কথাগুলো বলল। আরো মিনিট কয়েক কথা বলে শালিনী উঠে দাঁড়ালো। সরি নীল, আমাকে এখন একটা ইম্পর্টেন্ট কাজে যেতে হবে। তুমি এখন রেস্ট নাও, আমি আবার তোমাকে দেখতে আসবো, কেমন? নীল ধীরে ধীরে মাথা নাড়ল, আর শালিনী কেবিনের বাইরে চলে গেল। কিন্তু যাওয়ার আগে বার কয়েক ঘুরে দেখল নীলকে। আদ্রিতা একটু কনফিউজড হয়ে পড়ল। ও ঠিক বুঝে উঠতে পারছিল না যে শালিনী কেন এমন বিহেভ করছে নীলের সঙ্গে। আদ্রিতার মনে হচ্ছিল শালিনী যেন নীলের সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ হতে চাইছে। ঠিক এই সময় কুনাল আবার নিজের জায়গা থেকে উঠে কেবিনের দরজা বন্ধ করে নীলের কাছে ফিরে এলো। নীল, তোর কাছে আমার ঋণের সীমা নেই। প্রথমে তুই আমার স্ত্রী অদিতিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলি, তারপর আমাদেরকে বন্যার কবল থেকে বাঁচালি, আর এখন এই ডাকাত দলের সঙ্গে তোর লড়াই দেখে আমি মুগ্ধ। স্যালিউট তোকে। একটু থেমে সিরিয়াস হয়ে কুনাল আবার বলল, যে যতই তোকে ইউজলেস বলুক, কিন্তু তুই আমার জন্য মোস্ট ইউজফুল, আর সেটা তুই সবার সামনে প্রমাণ করে দিয়েছিস। আজ থেকে কেউ আর কখনো তোকে ইউজলেস বলবে না। নীল মুখে কিছু বলল না, কিন্তু ওর চোখ ছলছল করে উঠল। একটু আগেই কত রাগ দেখাচ্ছিল নীল এই ছেলেটার উপর, ভেবেই কষ্ট হলো নীলের। এদিকে আদ্রিতা শালিনীর রহস্য সমাধান করার আগেই এই নতুন রহস্যে নিজেকে জড়িয়ে ফেলল। কুনাল ঠিক কি বলবার চেষ্টা করছে? এরপর গম্ভীর হয়ে কুনাল বলল, আমার দাদু বেশ কিছুদিন হলো আমাদের ব্যবসা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। লাহা পরিবারের এই বিশাল ব্যবসার পুরো দায়িত্বই এখন আমার কাঁধে। কিন্তু আমার একার পক্ষে এই এত বড় সাম্রাজ্য সামলানো এখন বেশ কঠিন হয়ে পড়ছে। আমার এখন একজন সঙ্গীর প্রয়োজন, একজন সৎ পরিশ্রমী সঙ্গী, যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আর আমার মনে হয় তোর থেকে ভালো সঙ্গী বা বিজনেস পার্টনার আর কেউ হবে না। কুণালের কথাগুলো কানে যেতেই আদ্রিতার চোখ দুটো চকচক করে উঠল, কিন্তু আদ্রিতা নিজের মনের কথা কাউকে বুঝতে দিল না। কুণাল আর নীল দুজন দুজনকে খুব বেশি সময় ধরে না চিনলেও নীল বুঝতে পেরে গিয়েছিল কুণাল কি ধরনের মানুষ। কুণালের মন ভালো না হলে নীল ওর সাথে বন্ধুত্বও করত না। আজ থেকে তুই শুধু আমার বন্ধুই না, আমার ভাইও বটে। আর সেই ভাই হওয়ার সুবাদে ভাইয়ের কাছে আমার আবদার আছে। এবার তুই অফারটা অ্যাকসেপ্ট কর। তোর যোগ্যতা কেউ চিনতে পারুক আর নাই পারুক, আমি সেই যোগ্যতা দেখেছি। আমি তোকে বুঝেছি, আর সত্যি কথা বলতে তোর যোগ্যতার পরীক্ষাও নিয়েছি। বাট ইউ আর জাস্ট টু গুড। কুণাল হাসতে হাসতে নীলকে জড়িয়ে ধরল। কুণালের কাছে তার স্ত্রী অদিতি তার জীবনের সবকিছু। যদি সেই দিন অদিতির কিছু হয়ে যেত, কুণাল নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারত না। কারণ সেই সোনালী ফল যেটা অদিতি সেদিন খেতে চেয়েছিল, সেটা কুণালই পেড়ে তার হাতে দিয়েছিল। আর ফলটা খাওয়ার পরেই অদিতির শরীর খারাপ করতে শুরু করে। যদি নীল সেদিন পুরুলিয়াতে না থাকতো, তাহলে না জানি কি হতো। নীলের এই ঋণ কুণাল চাইলেও সারা জীবনেও শোধ করতে পারবে না। নীল বুঝে উঠতে পারছিল না কুণালের এই অফারের প্রত্যুত্তরে তার ঠিক কি বলা উচিত। নীলের ইচ্ছে করছিল কুণালকে ওর সত্যিটা জানিয়ে দিতে। নীল যে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও, ওর কাছে যে টাকা বা কাজ কিছুরই অভাব নেই, সেটা তো কুণাল জানে না। কিন্তু আদ্রিতাও সেখানে উপস্থিত থাকায় নীল চুপ করে থাকল। অন্যদিকে আদ্রিতা এখন আরো বেশি দোলাচলে ভুগছিল। তার মাথায় চলছিল নীলের এখনকার কাজের কথা। একদিকে নীল শালিনীর অ্যান্টিক শপে কাজ করত, অন্যদিকে নীল এখন যা পয়সা কড়ি পায় তা মন্দ নয়। তাদের নিজস্ব বাড়ি গাড়ি রয়েছে, মানে ফিনান্সিয়ালি কোনো সমস্যাই নেই। কিন্তু মানুষ তো ভালো অপরচুনিটি খোঁজে। লাহা পরিবার নীলকে সামনে থেকে প্রস্তাব দিচ্ছে। যারা নাকি একসময় কলকাতায় রাজত্ব করেছে, এখনো তাদের খ্যাতি এক চুলও কমেনি। এদের সঙ্গে কাজ করা শুরু করলে নীলের আগামী 14 পুরুষ দুধে ভাতে থাকবে। কিন্তু এই বিষয়ে আদ্রিতা তো কোনো কথা বলতে পারে না। তাই জন্য সে চোখে চোখে নীলের সঙ্গে কথা বলার চেষ্টা করল। নীলের কাছে বলার মতো কিছুই ছিল না। এই প্রপোজালে হ্যাঁ বলা মানে এক বিশাল দায়িত্ব কাঁধে নেওয়া, আর না বলা মানে এক সদ্য তৈরি হওয়া বন্ধুত্বের অবসান। কুণাল, অফারের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারে আমাদের আরো কিছু কথা বলা উচিত। এই সময় আমার শরীর আর এই হসপিটাল দুটোর কোনোটাই বিজনেস ডিসকাশনের জন্য উপযুক্ত নয়। একটু হেসে বলল নীল। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, তুই আরাম কর, ধীরে সুস্থে সময় নিয়ে ভাব, তাড়াহুড়োর কিছু নেই। কুণাল ভালো মতোই বুঝতে পারছিল যে নীল ঠিক কি বলতে চাইছে। আচ্ছা, চেষ্টা করে দেখ তো তুই বিছানা থেকে উঠতে পারছিস কিনা। দুদিন পর যখন সেই যেতেই হবে, তার চেয়ে ভালো আজকেই চল। আমারও ভালো লাগবে, আর আমরা ভালো করে আলোচনাও করতে পারবো। মনের মধ্যে কোনো ঘোর প্যাঁচ না রেখে কুণাল নীলকে তার বাড়িতে ইনভাইট করলো। হ্যাঁ একদম,
কোনো অসুবিধা হচ্ছে না। গায়ের কম্বল সরিয়ে বলল নীল। তুমি কি সত্যিই ঠিক আছো? আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। আদ্রিতা একটু ওয়ারিড হয়ে পড়ল। আরে আমি একদম ঠিক আছি। আমি কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ। এখনো বুকে আরো একটা গুলি খেলেও আমার কিছুই হবে না, বুঝলে? একটু কেপ দেখিয়ে কথাগুলো বলল নীল। ধুর বাবা, ভাল লাগে না। মিস্টার কুনাল, নীল কিন্তু আপনার দায়িত্বে তাহলে। আদ্রিতা ঠোঁট ফুলিয়ে বলল। আরে বৌদি, আবার আপনি আগে কেন? নিজের দেওরকে কেউ অত সম্মান করে? উল্টে কান টেনে বলো যে কুনাল, নীলের সব দায়িত্ব তোমার। কুনালের উত্তরে নীল এবং আদ্রিতা দুজনেই হেসে উঠল। তারপর কুনালের সাহায্য নিয়ে নীল বিছানা থেকে নেমে এলো, আর তারপর ওরা তিনজন হসপিটাল থেকে বেরিয়ে গেল। আদ্রিতা আর কুনালের সাহায্যে কুনালের গাড়িতে চেপে বসলো নীল। তারপর ওরা তিনজন বেরিয়ে পড়ল লাহা বাড়ির উদ্দেশ্যে। শরৎকালের আকাশে পেঁজা তুলো। কলকাতা শহরের চারিদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে। রাস্তাঘাটে তাই বেশ জ্যাম। শ্যামবাজার পার করে যেতেই বেশ সময় লাগলো ওদের। পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। মানুষ গিজগিজ করছে, পা ফেলারও জায়গা নেই। পথে যেতে যেতে নীল নিজের ফোন থেকে ওর সেক্রেটারি নন্দিতাকে একটা মেসেজ করে দিল, যাতে লাহা বাড়ির জন্য কিছু গিফট পৌঁছে যায়। নীল প্রথমবার মণিকান্ত লাহার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। রায়চৌধুরী বাড়ির সদস্য হিসাবে খালি হাতে যাওয়া কি তাকে মানায়? প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর ওরা তিনজন লাহা বাড়ির গেটের সামনে পৌঁছালো। লাহা বাড়ির মেইন হলে মণিকান্ত লাহা সব অতিথিদের সঙ্গে আলাপ করছিলেন আর রিসেন্ট বিজনেস নিউজ নিয়ে ডিসকাস করছিলেন। নীল, এদিকে আয়, আমি তোকে আমার দাদুর সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হলেন লাহা পরিবারের গর্ব, আমার দাদু শ্রী মণিকান্ত লাহা। এক্সাইটেড হয়ে কুনাল বলল, আর দাদু, এই হলো নীল, তোমাকে যার কথা বলেছিলাম। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। পায়ে হাত দিয়ে প্রণাম করল নীল। মণিকান্তবাবু স্মিত হেসে বললেন, এখানে বাইরের লোক তো কেউ নেই, তাহলে এত ফর্মালিটির কি দরকার? এনজয় করো। নীল একটু লজ্জা পেয়ে বিনীতভাবে বলল, ঠিক আছে স্যার। এত গেস্টদের ভিড়ের মাঝেও নীল তার পুরনো এক বন্ধুকে দেখতে পেল, শুভ্র, যার সঙ্গে নীলের শেষবার সেই রিইউনিয়নে দেখা হয়েছিল। আদ্রিতাকে শুভ্রর সঙ্গে আলাপ করাতে নিয়ে গেল নীল। ভাইরে, আমি এক্সপেক্টই করিনি তোকে এখানে দেখতে পাবো। আমিও এক্সপেক্ট করিনি রে। সেন পরিবারের ইউজলেস ঘর জামাইকে লাহা পরিবারের পার্টিতে আশা করা যায় না। খসখসে স্বরে উত্তর দিল শুভ্র। শুভ্রর কথায় চারপাশে সবার মনোযোগ পার্টির বদলে নীলের দিকে এসে পড়ল। তারপর আর কি, যেমনটা সবসময় হয়, চাপা স্বরে গুঞ্জন শুরু হয়ে গেল। আচ্ছা, তো এই হলো সেন পরিবারের ঘর জামাই, কিন্তু কুনালের সঙ্গে কি করছে ও? ও কি কুনালের কর্মচারী নাকি? দেখো তো কেমন সব জামা কাপড় পরেছে, পাক্কা ভিখারি লাগছে। কুনালটা বড্ড বড় মনের তো, তাই যার তার সাথে বন্ধুত্ব করে ফেলে। কুনাল প্রিটেন্ড করলো যেন সে এই সব ডিসকাশনের কিছুই শোনেনি। সে নীলের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আরে বাহ, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? নীল কিছু বলে ওঠার আগেই একটা দেতো হাসি হেসে শুভ্র বলল, আমার মনে হয় কুনাল মজা করতে খুব ভালোবাসে। কোথাকার রাস্তার ভিখারির সঙ্গে কে বন্ধুত্ব করতে চাইবে? সবার সামনে নীলকে নিজের বন্ধু বলতে লজ্জা করছিল শুভ্রর, তাই সে কুনালের সাথে কথা বলার অছিলায় ওকে সরিয়ে নিয়ে গেল। আর যাওয়ার সময় এক ঝলক আদ্রিতার শরীরে চোখ বুলিয়ে গেল সে। আসলে শুভ্রর এই পার্টিতে আসার দুটো কারণ ছিল। প্রথমত তো সে নিজের বোনকে এই পার্টিতে রিপ্রেজেন্ট করছিল। ওর বোন একটা বিশাল বড় কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। শুভ্রকে এই পার্টিতে পাঠিয়েছিল যাতে মণিকান্ত লাহার সঙ্গে শুভ্র দেখা করতে পারে আর ওনার আশীর্বাদে একটা চাকরি জোগাড় করতে পারে। আর দ্বিতীয় কারণ ছিল কুনালের সঙ্গে বন্ধুত্ব পাতানো, সেই বন্ধুত্বের সম্পর্ককে গাঢ় করা। কারণ এখন লাহা পরিবারের হর্তাকর্তা বিধাতা কুনালই বটে, তাই তার দলে নাম লেখানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল শুভ্র। যদিও সে কখনোই ভাবতে পারেনি যে লাহা পরিবারের পার্টিতে নীলের সঙ্গে তার দেখা হয়ে যাবে। আদ্রিতা খুবই অপ্রস্তুতভাবে জিজ্ঞেস করল, নীল, এ কে? নীল খুব রিল্যাক্স হয়ে উত্তর দিল, আরে কেউ না, একটা ছেলে যার মাথায় একটু গন্ডগোল আছে। আজ বাড়ি থেকে বেরোনোর আগে বোধহয় মাথার ওষুধটা খেতে ভুলে গেছে। কথাটা শুভ্রের কানে যেতেই সে ঘুরে দাঁড়ালো। তারপর ঝাঁঝিয়ে উঠে সে বলল, কি কি বললি তুই? যে নিজে অন্য লোকের রোজগারে খায়, আমার মনে হয় না বড় বড় লোকদের সামনে তার মুখ খোলা উচিত। মনে হচ্ছে তুই নিজের স্ট্যান্ডার্ডটা ভুলে গেছিস। আচ্ছা, ঠিক কোন কথাটা বলা উচিত হয়নি? এখন কি তুই ডিসাইড করে দিবি যে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না, নাকি মুখ শুধু তোর একারই আছে? একরাশ ঘৃণা ছুড়ে দিয়ে কথাগুলো বলল নীল। শুভ্রের ব্যবহার একদমই ভালো লাগেনি নীলের। ভেতরে ভেতরে সে খুবই ডিপ্রেসড ফিল করছিল।
নীল তো শুভ্রের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, তাকে প্রভোকও করেনি, তাকে কিছু বলেওনি। তাহলে শুভ্র কেন এমন গায়ে পড়ে ঝগড়া করছে? তুই শুধুই একটা ইউজলেস ঘর জামাই। কান খুলে শোন, যদি তোর বউ সেন পরিবারের না হতো তাহলে এই লাহা পরিবারের তোদেরকে ঢুকতেও দেওয়া হতো না। কথাগুলো বলার পরেই হঠাৎ শুভ্রের মুখে ব্যঙ্গাত্মক হাসি দেখা গেল। নীল খানিক হেসে চিবিয়ে কথাগুলো বলল, আর তুই কি এখনো তোর বাবার টাকায় খাস, না নিজের পায়ে দাঁড়িয়েছিস? কোথায় চাকরি করছিস আজকাল? মণিকান্ত বাবুকে গিফট দেওয়ার জন্য পয়সা কড়ি আছে তো? শুভ্র রাগে ফেটে পড়ল। আমি আমার বোনকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আর ও লাহা পরিবারকে অসাধারণ একটা গিফট দিয়েছে। ও, তোর বোন গিফট পাঠিয়েছে? তার মানে তো তুই খালি হাতে এসেছিস, তাই তো? হাসতে হাসতে বলল নীল। নীলের কথা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চারপাশের লোকজন রিয়াক্ট করতে শুরু করলো। নীল তো ঠিক কথাই বলেছে, গিফটটা তো ওর বোনই পাঠিয়েছে। তাহলে তার জন্য শুভ্র এত গলাবাজি করছে কেন? আমি তো বুঝতে পারছি না যে শুভ্র যদি ওর বোনকে রিপ্রেজেন্ট করে তাহলে ও এত শো অফ করছে কেন? সবার চাপা ফিসফাস শুনে শুভ্রর আঁতে ঘা লাগলো। হ্যাঁ, আমার বোন গিফট দিয়েছে তো কি হয়েছে? আমাদের ফ্যামিলি থেকে তো গিফট এসেছে, তুই তো খালি হাতেই চলে এসেছিস। আর তুই জানিস না আমার বোনকে? ছাড়, বাদ দে, তুই এসব ডিজার্ভ করিস না। কিন্তু আমি তো সত্যিই জানি না তোর বোনকে। নীলের এবার ভারী মজা লাগতে শুরু করলো। বিরক্তির সঙ্গে শুভ্র বলল, আমি বললাম না যে আমার বোনের নামটা জানাও তুই ডিজার্ভ করিস না? কেন ফালতু ঝামেলা বাড়াচ্ছিস? আমার বোন যদি জানতে পারে না, তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। শান্তিতে থাক, ফ্রিতে ড্রিঙ্ক কর, ভালো খাবার খা, আর এখান থেকে বেরিয়ে যা। আমার সঙ্গে লাগতে আসিস না, বুঝলি? তাহলে কি ঘটনার এখানে ইতি, নাকি নীলের উত্তর এই পার্টি আরো জমিয়ে দেবে? নীল আর শুভ্র কি কোনো লড়াইয়ে জড়িয়ে পড়বে? আচ্ছা, এসব কুণালের প্ল্যানিং নয় তো? কে এই শুভ্রের বোন? নীল কি তাকে চেনে? ওদিকে কুশল আর পৃথার কি অবস্থা?